আওয়ামী লীগ সরকারের ১৬ বছরে বিভিন্ন সরকারি গুরুত্বপূর্ণ পদসহ স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে হিন্দু সম্প্রদায়ের মানুষকে অনেক বেশি চাকরি দেওয়া হয়েছে। এই চাকরিগুলো যতটা না সংখ্যালঘু হিসাবে হয়েছে, তার চেয়ে বেশি হয়েছে ভারতের মোদী সরকারের সহানুভূতি পাওয়ার জন্য। এমনভাবে এসব পদায়ন করা হয়েছে যেন বিষয়টি পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সংখ্যালঘু কোটা। সরকারি সুবিধা অন্যান্য নৃগোষ্ঠীকেও দেওয়া হয়েছে, তবে সেটা হিন্দু সম্প্রদায়ের অতিরিক্ত মাত্রাকে আবরণ দিয়ে আবৃত করার জন্য। মূলত স্বৈরাচারী হাসিনা ক্ষমতায় টিকে থাকার স্বার্থে ভারতকে দেয়া অন্যান্য প্রতিশ্রুতির মধ্যে দেশের বৃহত্তম জনগোষ্ঠী হিন্দু সম্প্রদায়কে পদায়নে বেশি প্রাধান্য দেয়। এর ভিত্তিতে ভারতীয় গোয়েন্দা সংস্থা র দেশের মধ্যে শক্ত অবস্থান তৈরি করে। এই স্পর্শকাতর বিষয়টি এখন পর্যন্ত দেশের কোনো রাজনৈতিক দল উচ্চস্বরে বলেনি, তবে বিষয়টি গণমানুষের মুখে মুখে ক্ষোভের সঙ্গে উচ্চারিত হয়েছে। একটু পিছনে ফিরে দেখা যাক। ১৯৬৫ সালে ভারত পাকিস্তান যুদ্ধ হয়। এ সময় এদেশের সৈনিকরা বুকে বোমা বেঁধে ভারতীয় ট্যাঙ্কের নিচে ঝাঁপ দিয়ে জীবন বিসর্জন দেন। এতে বহু ভারতীয় ট্যাঙ্ক ধ্বংস করে পাকিস্তানকে রক্ষা করেছিলেন তারা। দুই দিকে দুই পাকিস্তান, মধ্যে ভারত। দুই পাকিস্তান থেকে আক্রমণ শুরু হলে ভবিষ্যতে ভারতের টিকে থাকাই মুশকিল হবে। এমন চিন্তায় ভারতের আগের সরকারগুলো পরিকল্পনা করে দুই দেশের মধ্যে সম্পর্ক নষ্ট করে পৃথক করে ফেলার পরিকল্পনা নেয় দীর্ঘমেয়াদে। এদিকে পশ্চিম পাকিস্তানিরা পূর্ব পাকিস্তানিদের শাসনের নামে নানা রকম শোষণ বঞ্চনা তৈরি করার কারণে পূর্ব পাকিস্তানিরা দিনে দিনে ফুঁসতে থাকে। ধাপে ধাপে নানা আন্দোলনের মাধ্যমে এদেশের বাঙালিরা নিজেদের বঞ্চনা বিরোধী হিসাবে সংগঠিত করতে থাকে। ভারত নিরীক্ষণ করতে থাকে এসব আন্দোলন। পশ্চিম পাকিস্তানিরা এর আগে আমাদের শোষণ করে আবার দমন নিপীড়নও চালায়। ১৯৫২ সালের ভাষা আন্দোলনে গুলি চালিয়ে হত্যার পর ১৯৭১ সালের ২৫শে মার্চ নির্বিচারে গণহত্যা চালায় এদেশের মানুষ শেখ মুজিবের নেতৃত্বে গর্জে ওঠে। ওই সময় ১ কোটি মানুষ শরণার্থী হয়ে ভারতে চলে যায়। পশ্চিম পাকিস্তানের দৃষ্টিতে ভারত ষড়যন্ত্র করে খেপিয়ে তোলে এদেশের মানুষকে, কিন্তু আসলে তখন এদেশের মানুষের পাকিস্তানের শাসন শোষণ থেকে মুক্ত হওয়া খুবই প্রয়োজন ছিল। এই সুযোগ নিয়ে পাকিস্তানের দুই অংশকে ষড়যন্ত্র করে ভারত বিচ্ছিন্ন করতে চেয়েছিল। ভারতের নিজস্ব সামরিক বাহিনী মুক্তিযোদ্ধাদের সঙ্গে যুদ্ধ শুরু করে, আর আমরা সহযোগিতা গ্রহণ করি পাকিস্তানিদের কাছ থেকে মুক্ত হতে। একই সঙ্গে ভারত সফল হয় গোপন ইচ্ছা বাস্তবায়ন করে দুই দেশকে বিচ্ছিন্ন করতে। ১৯৭১ সালের স্বাধীনতা সংগ্রামে বাঙালিদের পাশাপাশি বহু হিন্দু বাঙালি পাকিস্তানিদের দ্বারা নির্যাতিত হয়েছিল, কারণ এদের মধ্যে ছিল অন্ধভাবে ভারত প্রীতি। আর এটা হয়েছে ধর্মীয় কারণে। হিন্দু সম্প্রদায়ের গয়া, কাশী, বৃন্দাবন সহ অনেক তীর্থস্থান ভারতে। শুধু এই কারণে এদেশের হিন্দুদের ভারত ভক্তি বেশি। এমনই চিন্তা থেকে এদেশের প্রতিটি হিন্দু পরিবার তখন প্রাণ ভয়ে দেশ ত্যাগ করে ভারত চলে যায়। স্বাধীনতার পরবর্তী সময়ে শেখ মুজিব ভারতের কৌশলটা অনুধাবন করতে পারেন। তখন তিনি দুই দেশের সম্পর্ক উন্নয়নে ১৯৭৪ সালে জুলফিকার আলী ভুট্টোকে স্বাধীন বাংলাদেশে লাল গালিচা শুভেচ্ছা দিয়ে বরণ করেন। তখন ভারত বিষয়টি মোটেই ভালোভাবে দেখেনি, কিন্তু স্বাধীনতার পরবর্তী সময়গুলোতে শেখ মুজিবের স্বজনপ্রীতি, দলের লোকদের চুরি, ডাকাতি, চোরাচালান, রক্ষী বাহিনী গঠন করে জনগণের স্বাধীনতা হরণ, সব দল নিষিদ্ধ করে বাকশাল গঠন, 4টি পত্রিকা রেখে সব পত্রিকা বন্ধকরণ ইত্যাদি কাজ করেন। এসব নানা গণবিরোধী কাজে আওয়ামী লীগের তথা শেখ মুজিবের জনপ্রিয়তায় মারাত্মক ভাটা পড়ে। মুক্তিযুদ্ধে খেতাবধারী সামরিক কর্মকর্তাদের অভ্যুত্থানে শেখ মুজিব প্রাণ হারান। পর্যায়ক্রমে জেনারেল জিয়ার শাসন আমল শুরু হয়। দেশ পরিচালনায় জনগণ সন্তুষ্ট না হলে দেশে কিছুটা অরাজকতা দেখা দেয়। পরে জেনারেল জিয়াও নির্মমভাবে নিহত হন। ততদিনে শেখ হাসিনা বহুদলীয় গণতন্ত্রের সুযোগে ভারতীয় সহযোগিতায় দেশে ফেরেন। আবার শুরু হয় আওয়ামী লীগের নতুন কর্মতৎপরতা। ক্ষমতার পালাবদলে এরশাদের শাসন আমলের পর একবার বিএনপি, একবার আওয়ামী লীগ, এভাবে চলে আসে ২০০৮ সাল। এর আগে বিএনপি জামায়াত জোট সরকারের আমলে 10 ট্রাক অস্ত্র ধরা পড়ে ভারতীয় বিচ্ছিন্নতাবাদী উলফাদের। ভারত নতুন উদ্যমে নড়েচড়ে বসে, এই দেশকে নিয়ন্ত্রণের যাবতীয় ছক আঁকে। প্রথম পর্যায়ে গণভোটে নির্বাচিত শেখ হাসিনাকে নানান ষড়যন্ত্রে যাবতীয় সহযোগিতা দিয়ে এক নায়ক শাসনতন্ত্রে পরিণত করে। মূলত তখন থেকে এদেশে হিন্দুদের বড় বড় পদে পদায়ন শুরু হয়। দেশের এমন কোনো খাত নেই যেখানে বড় পদে হিন্দুরা নেই।
এমনকি দেশের বেসামরিক খাতসহ যাবতীয় আইন শৃঙ্খলা বাহিনীর পদগুলিতে হিন্দুদের পদায়ন করা হয়। ভারত ও বাংলাদেশের মধ্যে সব ধরনের সহজ যোগাযোগ তৈরি করা হয়, নানা চুক্তি করা হয়। বিরোধী মত দমনে আধা সামরিক বাহিনীগুলোকে দলীয়করণ করে ব্যবহার শুরু করা হয়, সুসজ্জিত করা হয় আধুনিক যানবাহন, অস্ত্রশস্ত্র দিয়ে। বিরোধীদের খুন গুম করা বেড়ে যায়। গণমাধ্যম দলীয় লোকদের দিয়ে চালানো শুরু হয়। এক কথায় রাষ্ট্রের প্রতিটি অঙ্গন এমনভাবে সাজানো হয় যেন নিজেদের আধিপত্য কোনোভাবেই বিঘ্ন না ঘটে। এজন্য নাগরিকদের সব ধরনের অধিকারে নিজের দলের লোকদের ইচ্ছামতোই ব্যবহার করা শুরু হয়। বিরোধী দলকে দিনের পর দিন হামলা মামলা করে দুর্বল করে দেয়। শেখ হাসিনার আমলে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে বিরোধী মতের মানুষ, তার মধ্যে অন্যতম বিরোধী দল বিএনপি, জামায়াতের কর্মীরা। বেশি খুন গুম, মিথ্যা মামলার নামে ফাঁসির শিকার হয়েছেন। হাসিনার এই সময়কালে হিন্দুদের জীবনযাপন, চলাফেরা, মানসিক স্বাচ্ছন্দ্য একেবারেই বদলে যায়। সামান্য কিছু হলেই দাবি দাবা নিয়ে রাস্তায় নেমে পড়ে। এ ধরনের আচরণের কারণ ইসকন ও রয়ের গোয়েন্দারা হিন্দুদের একটা অংশকে সংগঠিত করে ফেলে। এই সরকারের আমলে বাংলার গ্রামে গ্রামে যেখানে পূজার আনুষ্ঠানিকতা বন্ধ হয়ে গিয়েছিল, সেখানে নতুন করে গুটি কয়েক হিন্দু পরিবারের জন্য মন্দির তৈরি করে দেওয়া হয়েছে। হিন্দুদের ঘরে ঘরে চাকরিজীবী তৈরি করা হয়েছে। তাদের আর্থিক সচ্ছলতা বেড়ে যাওয়ায় পূজা পার্বণের জৌলুস এসেছে। এটা আগেও এমন ছিল না। এটা কেবল তৈরি হয়েছে হাসিনার ক্ষমতা ও ভারতের রয়ের জন্য। কিন্তু এই দুই শক্তির যাবতীয় ষড়যন্ত্রকে উপেক্ষা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজপথ অবরুদ্ধ করে দেশব্যাপী কর্মসূচি প্রসারিত করে। ছাত্রদের এই কোটা আন্দোলন যখন বৈষম্য বিরোধী আন্দোলনের রূপ নেয়, তখন ছাত্রদের সঙ্গে জনতা এবং এর সঙ্গে বিরোধী রাজনৈতিক শক্তি যোগ দিয়ে আন্দোলনকে বেগবান করে। অনুগত পুলিশ বাহিনী শত শত ছাত্র জনতাকে গুলি করে। তারপরও ভারতীয় রাজনৈতিক অর্থনৈতিক চরম আগ্রাসনে তাদের দোষর শেখ হাসিনা টিকে থাকতে পারেনি। শেখ হাসিনার পদত্যাগের কয়েকদিন আগেও শক্তিধর ভারতের এদেশের হিন্দু সমাজের একটা স্বার্থনীতি অংশ রাস্তায় নেমে নানা রকম কথিত নির্যাতনের প্রতিবাদ করে। এদের মধ্যে কিছু রাজনৈতিক অহিন্দুরাও ছিলেন বলে গণমাধ্যমে এসেছে। এই বিষয়গুলো নিয়ে স্বৈরাচারীর দোসরদের টাকায় চালিত দেশীয় কিছু গণমাধ্যম সহ মোদী সরকারের অনুগামী ভারতীয় কিছু গণমাধ্যমে প্রোপাগান্ডা চালানো হয়। বলা হয় হিন্দু সংখ্যালঘুরা বাংলাদেশে নির্যাতিত হচ্ছে, কিন্তু মূলধারার হিন্দু সমাজ বিষয়টিকে রাজনৈতিক বলে অভিহিত করে। এরপর যখন এদেশে গণ আন্দোলনের বিজয়ী শক্তি মন্দির পাহারা দেওয়া শুরু করলো, তখন নিরপেক্ষ ধারার ভারতীয় গণমাধ্যম সহ বিশ্ব গণমাধ্যমে তা প্রশংসা পেল। এর আগে স্বৈরাচার হাসিনার 16 বছরের শাসন আমলে নিজ দলীয় লোক দিয়ে সংখ্যালঘুদের মন্দিরে হামলা চালানো হয়। এসব মন্দির মূর্তি ভাঙায় আওয়ামী লীগের সংশ্লিষ্টতা স্পষ্ট হয়। মূলত বাড়িঘরে হামলা কিংবা মন্দির ভাঙার পর আবার ক্ষমতাসীনরা বিরোধীদের মধ্যে মিথ্যা মামলা দিত, গ্রেপ্তার করত, ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে সেগুলো মেরামত করতে অর্থ সহায়তা প্রদান করত। এভাবেই বিরোধী দল দমনে হিন্দুদের সংখ্যালঘু বানিয়ে ভিন্ন রাজনীতির অংশ করা হয়। রাজনীতির এই ভাঙা গড়ার খেলায় কিরানক হয়ে ভারতের ইশারায় আওয়ামী লীগ দেশের সর্বত্রই আধিপত্য প্রতিষ্ঠা করে। বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনে বিজয়ী হয়ে অন্তর্বর্তী সরকার গঠন করার পরও হিন্দুদের একই রাজনৈতিক গুটি হিসাবে ব্যবহার করা অব্যাহত থাকে। শেখ হাসিনার সঙ্গে ভারতের মনোবল এত শক্তিশালী ছিল যে তারা কখনোই ভাবেনি এদেশের মানুষ আন্দোলন করে এই জটিল জাল ছিন্ন করতে পারবে। আর হাসিনা সহ তার সাজানো লোকেরাও কখনো ভাবেনি যে তাদের ক্ষমতা ছাড়তে হবে। অবশেষে বেদনার করণ সুর বাজিয়ে অস্তমিত হলো স্বৈরাচারের শেষ সূর্য।